রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী সহ সারা দেশে শৃঙ্খলা বাহিনী। এদিকে আজ সারা দেশেই আওয়ামী লীগের তাণ্ডব চলছে। ছাত্রলীগ সহ সবাই রাজপথে নামে, এই নিয়ে দেশ উত্তাল হয়েছে। আওয়ামী লীগের কার্যালয়ে ধ্বংসলীলা চলছে, দেশে রীতিমতো গৃহযুদ্ধ চলছে। এখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যে অফিস ছিল সেই অফিসের সামনে আজ সকাল থেকেই অবস্থান নিয়েছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ এবং কর্মীরা, এবং একই সাথে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধা সংসদ। তাদের প্রত্যেকের আজকে যে অবস্থান কর্মসূচি। ইতিমধ্যে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউনূসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান রাখবেন এবং চলবে এমন ঘোষণাও দিয়েছেন। দানব ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে জনগণের অভূতপূর্ব সাড়া। আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল দিয়ে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের মানুষের কাছে তাদের অস্তিত্ব খানিকটা হলেও প্রমাণ করতে পেরেছে। একই সঙ্গে দেশ বিদেশের গণমাধ্যমেও আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল, দলটির পক্ষ থেকে বলা হয় আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলের ফলে যে জনমানুষে তাদের মধ্যে যে ক্রিয়া তৈরি করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেটি খানিকটা হলেও সফল হয়েছে। রাজধানী ঢাকায় সব থেকে ব্যস্ততম যেই এলাকাটা সেটা হলো গুলিস্তান। আপনারা গুলিস্তানের দুপুরের চিত্রটা একবার দেখেন। এই চিত্র দেখার পর পুরো ঢাকা শহরের চিত্র বোঝার জন্য অন্য কোনো কিছু দেখার প্রয়োজন আছে বলে আমি মনে করি। পুরো ঢাকা শহর লকডাউন পালন করছে। হ্যাঁ, পুরো ঢাকা শহরে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি পালন করা হচ্ছে। এইদিকে ডক্টর ইউনূস একটি সিদ্ধান্ত নেন, এই সিদ্ধান্ত দেখে সারা দেশবাসী অবাক হয়ে যায়। দর্শক শ্রোতা, আজকে 13ই নভেম্বর। এই 13ই নভেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীরা গত এক সপ্তাহ যাবৎ পরিকল্পনা করে আসছিল এবং কল্পনা করেছিল যে আজকে তারা রাজপথে নামবে এবং রাজপথ অচল করে তারা আবার ক্ষমতায় আসার রাস্তা করবে। এখন কি দেখতে পাচ্ছি, তারা গুলিস্তান সহ ঢাকার বিভিন্ন জায়গায় মিছিল করে, অনেক কিছু করে, ভাঙচুরও করে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে স্পষ্ট বুঝতে পারবেন এই মুহূর্তে ঢাকায় কি কি পরিস্থিতি চলতেছে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে দেশের উপর কি কি প্রভাব পড়েছে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। দেশব্যাপী নৈরাজ্য চালাচ্ছে আওয়ামী লীগ, তবে খুব একটা সুবিধা করতে পারছে না রাজনীতিতে নিষিদ্ধ রাজনৈতিক দলটি। বিএনপি, জামায়াত আর সেনাবাহিনীর বাধার মুখে খুব একটা সুবিধা করতে পারেনি স্বৈরাচারী শক্তি। আওয়ামী লীগের নেতাকর্মী দেখা মাত্র এক শনে যাচ্ছে পুলিশ আর সেনাবাহিনী। ধরতে পারলে উদম কেলানি, সাথে গ্রেপ্তার তো আছেই। সব মিলে গোটা দেশে এই মুহূর্তে আসলে কি ঘটছে, কোথায় কিভাবে কতজন আওয়ামী লীগেররা ধোলাই খেলো, এছাড়াও তাদের নাশকতার খবর সম্পর্কে সর্বশেষ আপডেট জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্দোলন অবরোধ কর্মসূচি ডেকেছে পতিত আওয়ামী লীগ। সেনাবাহিনীর কঠোর নজরদারির মধ্যেও বেশ কয়েকটি স্থানে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুনে মৃত্যু হয়েছে ঘুমন্ত বাস চালকের। শিক্ষা প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সহ যত্রতত্র বিস্ফোরণ ঘটানো হচ্ছে ককটেল বোমার। এসবের রাসায়নিক গন্ধে ভারী হয়ে উঠছে শহরের বাতাস। পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি মোড়ে চোখে পড়ছে র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সতর্ক অবস্থান। চলছে সাজোয়াজানের টহল। সাধারণ মানুষের চোখে মুখে লক্ষ্য করা যাচ্ছে উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্কের ছাপ। উৎকণ্ঠা থেকে বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে অনলাইন ক্লাস। রাস্তাঘাটে কমে গেছে যানবাহন। সন্ধ্যার পর অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে ঢাকা। নিতান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে বের হচ্ছে না অনেকেই। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে 13 নভেম্বর লকডাউন কর্মসূচি দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট। কেউ নাশকতার চেষ্টা চালালেই গ্রেপ্তার হবে হাই অ্যালার্টের আওতায়। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে এসব তথ্য। গণপরিবহন চলছে সীমিত পর্যায়ে। বেশিরভাগ বাসেই যাত্রীর সংখ্যা হাতে গোনা, আর ব্যক্তিগত গাড়িও খুব একটা দেখা যায়নি। শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও উপস্থিতির হার কম। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলিস্তান, পল্টন, মতিঝিল, কাকরাইল, শাহবাগ, ফার্মগেট, সায়েন্স ল্যাব ও কারওয়ান বাজার সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে এ চিত্র। বেশিরভাগ সড়কেই অটোরিকশার আধিক্য দেখা গেছে। যে কোনো অপতৎপরতা মোকাবেলায় মাঠে রয়েছে গণভোট সহ 5 দফা দাবিতে আন্দোলনে থাকা জামায়াত সহ 8 দল ও এনসিপি। অবশ্য বিএনপি সরাসরি মাঠে না থাকলেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তাদের প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে। বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর মাঝে গ্রেফতার অভিযানও চলছে।
সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে ইউনিয়ন আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের 4 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হক, দোলারবাজার ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মোতালেব ও ইকবাল হোসেন খানকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করেছে ছাতক থানা পুলিশ। এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 44 নেতাকর্মীকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। বুধবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এই তথ্য জানিয়েছেন। তালিবুর রহমান বলেন, গতকাল ঢাকার বিভিন্ন স্থান থেকে এই 44 জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। গ্রেফতার ব্যক্তিদের বিস্তারিত নাম পরিচয় জানানো হয়নি। এছাড়াও মানিকগঞ্জের সিংগাইরে ডেভিল হান্ট অভিযানে ইউপি সদস্যসহ আওয়ামী লীগের 5 নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হবে বলে সিংগাইর থানার ওসি JOM তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করেছেন। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা JOM তৌফিক আজম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ধল্লা পুলিশ ফাঁড়ি পোড়ানো এবং প্যারামাউন্ট এলাকায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে। আইনের শাসন ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সিংগাইর থানা পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। যেকোনো নাশকতা বা অরাজ্যকতা দমন করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি বলে জানান তিনি। এদিকে রাজধানী শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চাকলাদার নামে এক ব্যক্তি আহত হয়েছেন। TSC মোড়ে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তি তার দিকে ককটেল নিক্ষেপ করে। এতে ককটেল বিস্ফোরিত হয়ে তার পিঠে বিস্ফোরণের ধাতব টুকরা আঘাত করে। পরে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আহত জাহাঙ্গীর আলমের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার দুলাল গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর আজিমপুর অফিসার্স কোয়ার্টারে বসবাস করেন। ঢামেকে চিকিৎসা নেওয়ার পর জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, TSC দিয়ে আজিমপুরের বাসায় যাওয়ার পথে কে বা কারা হঠাৎ ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণে আমার পিঠে স্পিলটার লাগে। পরে আমাকে ঢামেকে এনে চিকিৎসা দেওয়া হয়। এছাড়াও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর সামনে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয়েছে। নাওডোবা এলাকায় আজ সকাল 6টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন। এ সময় নাওডোবা তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। অবরোধের কারণে সকাল 6টা থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে 8:30টার পর কিছু যানবাহন সেতু পারাপার হয়, তবে বর্তমান তা স্বাভাবিক আছে। জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, লকডাউন কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। সড়কটির নাওডোবা এলাকার বিভিন্ন স্থানে অবস্থান নেন তারা। সকাল 7টার দিকে তস্তার কান্দি এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়। আতঙ্ক সৃষ্টি করতে আন্দোলনকারীরা তস্তারকান্দি এলাকায় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করেন। ওই সময় বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটে। এক্সপ্রেসওয়ে অবরোধের কারণে জাজিরার জমাদ্দার মোড় এলাকায় অন্তত আধা কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ ও স্থানীয় লোকজন ওইসব যানবাহনের নিরাপত্তা দেন। এদিকে শরীয়তপুরের সব সড়কে আজ সকাল থেকে কোনো যানবাহন চলাচল করেনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা যেটি দেখছি, এখানে অনেকগুলো সংগঠনে এসেছে। আমরা ছাত্র শিবিরকে দেখেছি। ছাত্র শিবিরের দক্ষিণ শাখার যারা রয়েছে তারা সকাল থেকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছিল। তারপরে আমরা দেখছি ইনকিলাব মঞ্চে হাদির নেতৃত্বে এখানে এসেছিল। এরপর আমরা যেটি দেখছি জুলাই যোদ্ধা সংসদ শহীদ পরিবারের ও আহতদের পক্ষে তারাও অবস্থান কর্মসূচি পালন করছে। এবং কিছুক্ষণ আগে এখানে কিছুটা ভাঙচুর শুরু হয়েছে এবং আমরা দেখেছি ভেতরে অগ্নিসংযোগও করা হয়েছে। ধোঁয়া দেখা যাচ্ছে নিচ থেকে। এখানে কয়েকটি ব্যানারই দেখা যাচ্ছে, ছাত্র শিবিরের ব্যানার দেখা যাচ্ছে, ইনকিলাব মঞ্চের এখানে নেতারা রয়েছে এবং জুলাই যোদ্ধারা যারা রয়েছে আহত পরিবারের পক্ষে তারাও রয়েছে। তারা এখানে অগ্নিসংযোগ করছে এবং এখানে শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্য ছিল সেটির একাংশ ভাঙা হয়েছে এবং এখানে তারা বিক্ষোভ করছেন। নিচে অবস্থান কর্মসূচি চলছে, উপরে বিক্ষোভ চলছে, অগ্নিসংযোগ চলছে। এখানে তারা যেটি বলছে, শেখ হাসিনার রায় ঘোষণার আগে জানেন ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে 17 তারিখ তার রায় দেবে। সেই সময় পর্যন্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি তিনি যেটি বলেছেন, রাজপথ সারা যাবে না এবং এখানে সকলকে ঐক্যবদ্ধভাবে অবস্থান গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। এবং সেই সাথে আজকে সারাদিনই জানেন শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা করা হবে আজকে। সেটিকে ঘিরে আগে থেকে লকডাউন ঘোষণা করা হয়েছিল। সেটিকে ঘিরে আমরা দেখেছি গত কয়েকদিন যাবতই আওয়ামী লীগ এবং তার সমর্থকরা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেছে এবং এই নাশকতার পরিকল্পনা করার সময়, অগ্নিসংযোগ করার সময় অনেককে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীও ধরেছিল। কিন্তু তারপরে আমরা যেটি দেখেছি, বিএনপি, জামায়াত কিংবা ছাত্রদল, শিবির এবং জুলাই ঐক্য সহ ইনকিলাব মঞ্চ সহ যারাই
জুলাইয়ের পক্ষে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন একসাথে করেছে, তারা নানা কর্মসূচি ডাক দিয়েছে। বিশেষ করে তারা আজকে সারাদিন বিভিন্ন পয়েন্টে একত্রিতভাবে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল করার যে ডাক দিয়েছে, সে অনুযায়ী আমরা সকাল থেকে দেখেছি এই কেন্দ্রীয় কার্যালয়ে বেলা যত গড়িয়েছে এখানে জুলাইয়ের পক্ষের কিংবা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা একসাথে মাঠে ছিল তারা সকলে একত্রিত হয়ে বিক্ষিপ্তভাবে এবং একত্রিতভাবে মিছিল করেছে, অবস্থান কর্মসূচি পালন করেছে। আমরা সকালবেলা যেটি দেখেছি জামায়াতে ইসলামী দক্ষিণ তারা বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেছে এবং তারা যেটি বলেছে যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, বিশেষ করে শেখ হাসিনা বিচার নিশ্চিত করতে হবে। এবং তার পরবর্তী সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি তিনি যেটি বলেছেন যে শেখ হাসিনাকে একবার নয় হাজারবার ফাঁসি দেওয়ার মতো অপরাধ সে করেছে, সেক্ষেত্রে তাকে যাতে দৃষ্টান্তমূলক যে রায় সেটি যাতে দেওয়া হয়, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়, তার জন্য তারা এখান থেকে দাবি জানিয়েছে। আমরা যেটি দেখছি এখনো বিক্ষিপ্তভাবেই বঙ্গবন্ধু এভিনিউ, যেটি পরবর্তীতে এটির নাম করা হয় শহীদ আবরার ফাহাদ এভিনিউ। রাজধানী ঢাকায় সব থেকে ব্যস্ততম যেই এলাকাটা সেটা হলো গুলিস্তান। আপনারা গুলিস্তানের দুপুরের চিত্রটা একবার দেখেন। এই চিত্র দেখার পর পুরো ঢাকা শহরের চিত্র বোঝার জন্য অন্য কোনো কিছু দেখার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। পুরো ঢাকা শহর লকডাউন পালন করছে। ঢাকাবাসীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে এই অবৈধ ও সাংবিধানিক সরকারের নিপীড়নের বিরুদ্ধে মুখ খুলেছেন, মৌন সমর্থন দিয়েছেন এবং লকডাউন কর্মসূচিকে প্রত্যাশার চেয়েও বেশি সফল করে ফেলেছেন। শেষ কবে আপনারা ঢাকা শহরের এইরকম পরিস্থিতি দেখেছেন? আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনারা দেখেন নাই। ঢাকাবাসী এই এক বছর তাদের যে ধরনের নিপীড়ন করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এবং মানুষের নিরাপত্তা নাই, সন্ধ্যার পর মানুষ বাসা থেকে বেরোতে পারে না ভয়ে, এই ভয়কে জয় করার জন্যই তারা শেখ হাসিনার ডাকে এই সর্বাত্মক ঢাকা লকডাউন কর্মসূচি সফল করে ফেলেছেন। শুধুমাত্র শেখ হাসিনা ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছিলেন, তাতেই সারা বাংলাদেশ ব্যাপী লকডাউন কর্মসূচি পালন করা হচ্ছে। যদি একবার যমুনা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন, ভাবতে পারছেন কি হবে? যারা বলে বাংলাদেশ আওয়ামী লীগ ডেড কেস, বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো রাজনৈতিকভাবে পুনর্বাসিত হতে পারবে না, তারা ভুলে গেছিল এই বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বাংলাদেশ আওয়ামী লীগ। যারা এখনো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার কথা চিন্তা ভাবনা করছেন, আজকের দিনের প্রেক্ষাপট দেখার পর নিশ্চিতভাবে ভেবে নেবেন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ঠিক কতখানি হইতে পারে। আর কোন উদাহরণের প্রয়োজন নাই। আজকে সারাদিন যা হয়েছে সারা দেশব্যাপী, বিশেষ করে ঢাকায়, এরপর আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগের প্রতীক নৌকা ব্যালট পেপারে না থাকে, ওই নির্বাচন কোনোদিনও গ্রহণযোগ্য হবে না এবং বাংলাদেশের মানুষ কখনোই ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে যাবে না। আজকে তা প্রমাণ হয়ে গেছে। বাংলাদেশের খেটে খাওয়া শ্রমিক মেহনতি জনতার উদ্দেশ্যে একটা বার্তা, বিশেষ করে প্রান্তিক অঞ্চলে যারা কোনো না কোনো ভাবে গ্রামীণ ব্যাংকের স্বৈরাচারী আচরণের শিকার, যাদেরকে সেই তথাকথিত গ্রামীণ ব্যাংক জীবন মান উত্তরণের কথা বলে ফন্দি ফিকির এটে ক্ষুদ্র ঋণ থেকে শুরু করে বিভিন্ন ঋণ গ্রাহক বানিয়েছে। অর্থাৎ গ্রামীণ ব্যাংকের থেকে যারা ক্ষুদ্র ঋণ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে ঋণ নিয়েছেন, যারা ঋণ গ্রাহক, ইউনুসের পতন হলে আপনাদের প্রত্যেকটা ঋণ গ্রাহককে ঋণ মওকুফ করে দেওয়া হবে। অর্থাৎ আপনাদেরকে আর ঋণের কিস্তির জন্য কেউ বাসায় এসে যন্ত্রণা দিতে পারবে না, কেউ কিস্তির জন্য এসে চালের টিন খুলে নিয়ে যাবে না, কেউ কিস্তির জন্য এসে বাসার মুরগি, হাঁস, ছাগল নিয়ে যাবে না, কেউ কিস্তির জন্য এসে বাসার গরু নিয়ে যেতে পারবে না। এইটুকু নিশ্চয়তা আমরা দিতেই পারি। এই স্বৈরাচার যেই পরিমাণ অর্থ বাংলাদেশের পাচার করেছে, সেই অর্থের ভোগ দিতে হলেও আগামী দিনে ইউনুসের যে অবৈধ সম্পত্তি আছে বাংলাদেশের, প্রত্যেকটা বাজেয়াপ্ত করে সাধারণ জনগণের মাঝে বিলিয়ে দেওয়া হবে। যে পত্রিকা থেকে এই নিউজটির সূত্র, এই পত্রিকার উপর আওয়ামী লীগের কোনো ভরসা নাই, বিএনপিরও আজকাল একটু কম ভরসা আছে। পত্রিকাটার নাম হচ্ছে আমার দেশ, আর আমার দেশ মানে মাহমুদ ভাই। তিনি বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সবসময় তার পত্রিকায় প্রকাশ করেন, আর বেশিরভাগ নিউজই থাকে ভারত, তারপর হচ্ছে ধরেন আওয়ামী লীগ। এখন তিনি আজকে যে নিউজটা তার পত্রিকার লিড নিউজ হিসেবে আনছেন, এটা অনেকের কাছে বিশ্বাস হয় নাই, আবার অনেকের কাছে হয়তো বিশ্বাস হয়েছে। এখন ঘটনা কি, ডক্টর ইউনুসকে হটানোর পরিকল্পনা নিয়ে শেখ হাসিনা এবং ওনার মেয়ে পুতুলের মধ্যে তর্কাতর্কি হয়েছে। এখন এই তর্কাতর্কির খবর কি, ওনারা কি পাবলিকলি তর্কাতর্কি করছেন কোন রেস্তোরাঁতে বৈশা অথবা সামনে নেতাকর্মীদের নিয়ে মাঝি কথার কথা ধরেন তর্কাতর্কি করছে? এটা তো আমরার মানা, হ্যাঁ, আমরার মায়ের না জিয়াতের লো ভালো হইতো না কইলে আমার কবরে সুইরালাম তো পাশের বাড়ির চাষি যেটা শোনে। কিন্তু শেখ হাসিনা বা পুতুল যখন কথা বলেন, নিশ্চয়ই এরকম টোনে যে দরজা বের হইয়া পাশের রুমে যাবে, নিশ্চয়ই এরকম টোনে কথা বলেন না। সো বিষয়টা হচ্ছে তথ্যটা কই থেকে আসছে। আচ্ছা দেখি ঘটনা কি। ঘটনা হচ্ছে দিল্লিতে শেখ হাসিনার গোপন আস্তানা থেকেই চলছে নাশকতার গোপন প্রস্তুতি। তো নাশকতা কি? আন্দোলনের পরিচালনার যে কৌশল, তা নিয়ে শেখ হাসিনা এবং ওনার মেয়ে পুতুলের মধ্যে গত 4 নভেম্বর কথা কাটাকাটি হয়েছে। কি কথা কাটাকাটি হয়েছে? পুতুল মাকে এই মুহূর্তে চুপ থাকার অনুরোধ করেন। আসে না আমরা বোনেতে, আম্মা তুমি বেশি কথা কইও না, আপনি বেশি বুঝেন। তো মায়াই আবার একটা খিসে, তুই কেমন বেশি বুঝছ, তুই আমার গড়েছ তো আমি তোর গড়ে হয়েছি। নিশ্চয় শেখ হাসিনার পুতুল এই ভাষা ব্যবহার করেন না, ওনারা ডিপ্লোম্যাটিক ভাবে বলেন, যেন দেয়ালেরও কান আছে। কিন্তু এই কান ভেদ করে এই নিউজ আবার মাহমুদ ভাইয়ের কাছে চলে আসে ওয়ারের সাংবাদিক। যাই হোক,
তো পুতুল মাকে বলছে, মা তুমি চুপ থাকো। এটা বলাতে শেখ হাসিনা আবার খেপা গেছে। খেপা গিয়া কি বলা যায়, এবং হাসিনার উপর নজরদারিতে নিয়োজিত ঢাকার নিরাপত্তা বাহিনী এই তথ্য আপনার আমাদের মাহমুদ ভাইয়ের কাছে পাঠাইছেন। নির্ভরযোগ্য সূত্র বলছে, দিল্লির আভিজাত লুটিয়েন্স বাংলো জোনে ভারত সরকারের দেওয়া সুরক্ষিত একটি বাড়িতে শেখ হাসিনা বসবাস করছেন এবং ওনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সার্বক্ষণিক ওনার সাথে আছেন। বাসভবন। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি নিয়ে অনেক প্রতিবেদন দেখিয়েছি, বর্তমানে ঢাকার অবস্থা দেখিয়েছি। গাইজ, এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।